অ্যাডভেঞ্চার উপন্যাসের দ্বিতীয় অধ্যায়। কালেব মুন তখনও পর্যন্ত জঙ্গলের ভিতর মোটামুটি আধ মাইল পার হয়েছে। রাতের অন্ধকারে যে কোনো রকম বিপদের মুখোমুখি হওয়ার ভাবনায় সতর্ক হয়ে এগোচ্ছিল। হঠাৎ সামনে থেকে আসা শব্দ ওকে থেমে দাঁড়াতে বাধ্য করল। এই মুহূর্তে ওর মদের নেশা কেটে গিয়েছে। যে ঘটনাগুলো ঘটে গেল সেগুলোই ওকে পুরোপুরি সজাগ করে দিয়েছে। তাছাড়া বেঁচে থাকতে হলে মাথা পুরোপুরি ঠান্ডা রাখতে হবে, কারণ জঙ্গলের জগতে বিপদের শেষ নেই। আপাতত তার কাছে কোনো বন্দুক নেই। অস্ত্র বলতে কোমরে গোঁজা ছোট হাতলের গন্ডারের চামড়ার চাবুক, আর একেবারে সামনাসামনি মোকাবিলা করতে হান্টিং নাইফটাই ভরসা। সামনে থেকে ভেসে আসা কিছু শব্দ শুনে মুন ছোড়াটা বের করে ঘন ঝোপের আড়ালে লুকিয়ে পড়ল। শব্দটা কাছে এলো। মুন হাঁপ ছেড়ে বাঁচল। কোনো জন্তু নয়। অন্ধকারের গায়ে গোটা ছয়েক আবছা কালো ছায়ার মতো মানুষের দেহ দেখা গেল। সম্ভবত ওগুলো সেই বুসঙ্গ মালবাহকেরা যারা ওর রাগের মাত্রা দেখে পালিয়ে গিয়েছিল। এই থাম, থাম সবাই থাম! মুন ওদের উদ্দেশ্যে আদিবাসী ভাষায় চেঁচিয়ে উঠল এবং উঠে দাঁড়ালো। ছোঁড়াটা গুঁজে রেখে কোমর থেকে চাবুকটা বের করে হাতে নিল। একবার ওটাকে হাওয়ায় নাচাতেই লোকগুলো থমকে দাঁড়ালো। যা বলছি কান খুলে শোন, মুন বলল। যেমনটা ঠিক হয়েছিল তোরা আমার সঙ্গে যাবি, বুঝতে পেরেছিস? আমরা ওই সাদা চামড়ার স্বামী স্ত্রীকে ছেড়ে এই কজন মিলেই আকাটার দিকে যাব। ওই লোকটাকে আমার আর দরকার নেই। সফরের সবচেয়ে খারাপ জায়গাটা ওকে নিয়ে আমরা পার হয়ে এসেছি। এখন থেকে আমি নিজেই সব সামলাবো। আর হ্যাঁ, তোদের ভিতর একজন কেউ পালালে কিন্তু বাকিরা শাস্তি পাবে, বুঝতে পারলি? বুঝেছি বোয়ানা, এক বুসঙ্গ উত্তর দিল। হ্যাঁ, সেটাই ভালো, মুন জানিয়ে দিল। যদিও ও জানত এরা নিজেদের মধ্যে বেশ বিশ্বস্ত। একজনের জন্য অন্যজন শাস্তি পাবে এটা ওরা কখনোই করবে না। তাহলে চল, যাত্রা শুরু করা যাক। আপাতত খাবার দাবার বা জিনিসপত্র কিছুই নেই। তাড়াহুড়ো করে চলে আসতে হয়েছে আমাকে। তবে এই জঙ্গলে খাওয়ার মতো জিনিসের অভাব নেই। কোনো একটা গ্রামে পৌঁছাতে পারলেই সব নিয়ে নেওয়া যাবে। যাকে, হাঁটা শুরু কর। আর মনে রাখিস আমি কি বলেছি। কিন্তু বোয়ানা, আমরা সারাদিন ধরে হেঁটেছি, আগে কথা বলা বুসঙ্গটাই প্রতিবাদ করল। সবাই ক্লান্ত, ঘুম দরকার। আমার সঙ্গে তর্ক করবি না। আমারও ঘুম দরকার, কিন্তু সেটা করার সুযোগ আমার নেই। চল। ছয় বুসঙ্গ তখন অনিচ্ছা সত্ত্বেও আদেশ মেনে এগোতে শুরু করলো। ছয়জন বলিষ্ঠ কালো মানুষ তার সঙ্গে থাকায় মুনও কিছুটা নিশ্চিত বোধ করছিল। ওরা সঙ্গে থাকলে হিংস্র জন্তু বা বন্য উপজাতির ভয় অনেকটাই কমে যায়। হাঁটতে হাঁটতে মন চিন্তায় ডুবে গেল। একটু আগে আদিবাসী মানুষগুলোকে ও ভুল কিছু বলেনি। সবচেয়ে কঠিন পথটা সত্যিই পেরিয়ে এসেছিল ওরা। ম্যাপ অনুযায়ী আকাডা এখান থেকে উত্তর দিকে প্রায় 200 মাইল দূরে। ওখানে পৌঁছাতে পারলে মুন নিশ্চিত স্থানীয়দের সাহায্য নিয়ে ওখানে থাকা হাতির দাঁত বা সোনা বয়ে নিয়ে আসাটা খুব একটা সমস্যার হবে না। ওইসব জিনিস দেখানোই যথেষ্ট। স্থানীয় মানুষগুলো ভালো বকশিসের আশায় কাজ করে দেবে। তবে জিনিসপত্র খাবার দাবারের ব্যবস্থা করতেই হবে। তার সঙ্গেই এদের হাতে অস্ত্র দিতে হবে। একমাত্র উপায় চলার পথে কোনো বন্ধু ভাবাপন্ন মানুষদের গ্রাম পেয়ে যাওয়া। শুধু একটাই ব্যাপারে মুনের আফসোস হচ্ছিল, রিটা পেরিভেলকে ছেড়ে আসা। মেয়েটার জন্য ওর অন্য পরিকল্পনা ছিল। এবার ওর ভাবনার স্রোত ঘুরে গেল সেই সাদা দৈত্যাকার মানুষটার বিষয়ে, যার আবির্ভাব হয়েছিল রহস্যময়ভাবে। মুনের কাছে ব্যাপারটা অবাক করে দেওয়ার মতোই ছিল, কারণ জঙ্গলে কোনো অস্বাভাবিক ঘটনা ঘটলে সাধারণত সে খবর তার কাছে আগেই পৌঁছে যেত। অবশ্য এই মুহূর্তেও গভীর জঙ্গলের এলাকায় উপস্থিত হয়েছিল। 2 ঘন্টা চলার পরে একটা পরিষ্কার জলের ধারা দেখতে পেয়ে
চলা থামালো মুন। এখনও নিশ্চিত এই লোকগুলো আর পালাবে না। যে পালাবে তার জন্য বাকিদের শাস্তি পেতে হবে, এই কৌশলটা ভালোই কাজে লেগেছে। লোকগুলো মুনকে ভয় করে। তার সঙ্গে এটাও ঠিক যে আকাডার ধনসম্পদ খুঁজে পাওয়াটাও ওদের মনে উৎসাহ জাগিয়ে রেখেছে। যদিও এইসব আদিবাসী মানুষগুলো জানে না ওইসব বস্তুর সভ্য জগতে ঠিক কী রকম দামে বিকোয়, কিন্তু এটা ভালো করেই জানে নিজের কাছে হাতির দাঁত আর সোনা থাকা মানে নিজেদের গোষ্ঠীর জন্য প্রাচুর্য। আরও বেশি নিশ্চিন্ত থাকার জন্য ঘুমানোর আগে মুন নিজের হাতটা দড়ি দিয়ে দলের নেতার হাতের সঙ্গে বেঁধে নিল। বহু বছরের অভ্যাসে ওর জানা ছিল দড়িতে টান পড়লেই ঘুম ভাঙবে। নেতাগোছের লোকটাও জানতো ব্যাপারটা, তাই পালানোর চেষ্টা করল না। পালা করে পাহারা দিতে দিতেই রাতটা নির্বিঘ্নে কেটে গেল। সকালে বুনো শাকপাতা আর গাছের মূল খেয়ে ওরা ব্রেকফাস্ট সারল। পেট ভরে জল খেয়ে নিল জলধারা থেকে। হুইস্ক খেতে অভ্যস্ত মুনের কাছে যেটা বেশ কষ্টদায়ক ছিল, কিন্তু না খেয়েও তো উপায় নেই। এরপর চলার পথে ফলের রসই হবে একমাত্র পানীয়। প্রখর উত্তাপ গায়ে মাথায় মেখে আবার যাত্রা শুরু হলো। মুন কবজিতে বাঁধা কম্পাস দেখে দিক মিলিয়ে নিচ্ছিল মাঝে মাঝেই। ম্যাপটাও দেখছিল বারবার। দুপুরবেলায় আচমকাই একটা বিপদের সম্মুখীন হলো ওরা। কোনো রকম সারা শব্দ না করেই ওদের পথের মাঝে লাফিয়ে এসে দাঁড়ালো পূর্ণবয়স্ক এক সিংহ। কেশর ঝাঁকিয়ে গর্জন করতে থাকা পশুটা ভূসঙ্গদের রক্ত জমিয়ে দিল বলা যায়। আতঙ্কে ওরা একে অপরকে আঁকড়ে ধরল। হাতে তো অস্ত্রও নেই। যেন তেন প্রকারে ওরা সিংহের সামনে থেকে ছুটে পালালো। পশুটা এবার দেখতে পেল মুনকে। এক হাতে চাবুক, অন্য হাতে ছোড়া নিয়ে মোকাবিলা করার জন্য তৈরি হলো মুন। বুঝতেই পারছিল পালানোর সময় নেই, তাই মরলে লড়ে মরবে। সিংহটা গুঁড়ি মেরে বসে দূরত্ব মেপে নিচ্ছিল লাফ দেওয়ার জন্য, কিন্তু তার আগেই মাথার ওপরে ঘন ডালপালার ফাঁক থেকে একটা বিশাল দেহ এসে পড়ল পশুটার পিঠের ওপর। মরণ নিশ্চিত জেনে লড়াইয়ের জন্য প্রস্তুত মুন স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। তার চোখের সামনে আগের রাতে সেই একই দৈত্যাকার মানুষটা আপাতত এক বিশাল দেহী সিংহের সঙ্গে লড়াইয়ে লিপ্ত হয়েছে। দেখেই বোঝা গেল ওই দৈত্যাকার মানুষ এর আগেও পশুরাজের সঙ্গে এরকম লড়াই করেছে। পশুটার আক্রমণের প্রতিটা মুহূর্ত আগেভাগে বুঝে নিচ্ছিল, তৈরি থাকছিল প্রতি আক্রমণের জন্য। মানুষটার বিশাল পেটে পিঠে পেশিগুলোতে ঢেউ খেলছিল, ফুলে ফুলে উঠছিল উরু আর পায়ের পেশিও। কখনো মানুষটা সিংহের ওপরে, কখনো নিচে চলে যাচ্ছিল। কিন্তু যাই হোক না কেন, সবসময় পশুটার সাংঘাতিক দাঁত সমেত মুখটা একটা শক্তিশালী হাত দিয়ে ঠেলে নিজের শরীর থেকে দূরে রাখছিল। অন্য হাতে থাকা একটা ছোরা দিয়ে বারবার আঘাত হানছিল সোজা ওই সিংহটার বুকে। সিংহের থাবা ভয়ঙ্কর ভঙ্গিতে বারবার ঘুরে ফিরে আঘাত হানার চেষ্টা করছিল, কিন্তু দৈত্যাকার মানুষটা সেগুলো এড়িয়ে যাচ্ছিল। পশুটাকে চেপে ধরে রেখেছিল লোহার সাঁড়াশির মতো বাহুর বন্ধনে। এভাবেই একসময় ছোড়ার আঘাত পৌঁছে গেল সঠিক জায়গায়, আর পশুটা শেষ একটা গর্জন করে নিথর হয়ে গেল। ধীরে ধীরে অদ্ভুত মানুষটা উঠে দাঁড়ালো, কটিবন্ধে ছোড়ার ফলা মুছে নিল। তারপর ঘুরে মুনের দিকে তাকালো। মুনও তাকিয়ে রইল। ধীরে ধীরে ওর পাশে এসে দাঁড়ালো ভয়ার্ত ভূসঙ্গরা। তাকিয়ে থাকতে থাকতেই মুন বুঝতে পারল এই লোকটা গত রাতে দেখা লোকটার চেয়ে কিছুটা আলাদা। বিশেষ করে এই মানুষটার বাঁ হাতের বাইরের দিকে গভীর একটা দাগ আছে। নিশ্চয়ই কোনো পুরনো লড়াইয়ের চিহ্ন। আগের রাতে যে মানুষটাকেও দেখেছিল তার হাতে এরকম কোনো দাগ ছিল না। আরও লক্ষ্য করল এই মানুষটার কোমরে বাঁধা কটিবন্ধ পশুর চামড়ার নয়, বরং স্থানীয় মানুষদের হাতে বোনা কাপড়। তুমি ইংরাজি জানো? মুন জিজ্ঞেস করল। দৈত্যাকার মানুষটা নেতিবাচক ভঙ্গিতে মাথা নেড়ে সামনের দিকে এগিয়ে এলো। মুখটা একদম আগে দেখা মানুষটার মতো। দুজনের ভিতরেই রুক্ষ আর বন্য ভাব বর্তমান। এর চুলও সোনালি,
মুখের ওপর যাতে এসে না পড়ে তার জন্য টেনে পিছনের দিকে বাঁধা আছে। ইংরেজিতে কাজ হবে না বুঝে মুন কয়েকটা স্থানীয় উপভাষা উচ্চারণ করল। শেষে বুসঙ্গদের চলতি ভাষাতেই সাড়া পাওয়া গেল। দৈত্যাকার মানুষটা পুরোটা না হলেও কিছুটা বুঝল। টোকোটো নিজের দিকে ইশারা করে বলল, আমি আমি তোমাদের এই দলের পিছু নিয়েছিলাম গাছের উপর দিয়ে। সেটা আমি বুঝেছি, কিন্তু কেন? আকাডা, টোকোটো বলল। তুমি আকাডায় যাচ্ছ। আমি অনেকবার তোমাদের কাছে পৌঁছে গিয়েছিলাম, তোমাকে আকাডার কথা বলতে শুনেছি। জানি এখন তুমি সেদিকেই যাচ্ছ। তাতে কি? টোকোটোও আকাডায় যেতে চায়। টোকোটো সবসময় আকাডায় যেতে চেয়েছে, কিন্তু পথ জানত না। তুমি জানো, টোকোটো তোমার সঙ্গে যাবে। একটু স্পষ্ট করে বলো দেখি। মুন শান্ত গলায় বলল। বুঝতে পারছিল এই দৈত্যকে সাবধানে সামলাতে হবে। তুমি আমাদের অনুসরণ করছিলে, কিন্তু কেন? কারণ তুমি দেখেছিলে আমাদের কাছে ম্যাপ আছে, তাই না? তোমাদের এদিকে এগিয়ে আসতে দেখে তারপর তোমাকে আকাডার কথা বলতে শুনলাম, তাই কাছাকাছি রইলাম। আমি যাব। টোকোটো আকাডায় যেতে চায়।